মিয়ানমার আমাদের প্রতিবেশী এই দেশটি কি শুধুই গৃহযুদ্ধে জ্বলছে নাকি এর পেছনে লুকিয়ে আছে বিশ্ব রাজনীতি আর পরাশক্তি রাষ্ট্রগুলোর এক ভয়ঙ্কর দাবার চোখ? কেন বছরের পর বছর ধরে চলা এই রক্তকয়ী সংঘর্ষ থামাতে বিশ্বের বড় বড় দেশগুলো রহস্যজনকভাবে নীরব? কেন সেখানে মানবাধিকারের চেয়ে রক্তের অর্থনীতি আর মাদকের টাকা সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠেছে? আজকের ভিডিওতে আমরা মিয়ানমার সংকটের ভেতরের সেই অন্ধকার দিকগুলো উন্মোচন করার চেষ্টা করব। আমরা জানব কেন আমেরিকা এখানে সরাসরি হস্তক্ষেপ করছে না, ভারত কেন এই দ্বিধাদ্বন্দ্বের খেলায় মেতেছে, আর কিভাবে চীন এই অস্থিরতার সুফল ঘরে তুলছে। আপনি যদি আন্তর্জাতিক রাজনীতি এবং ভূরাজনীতির আসল সমীকরণ বুঝতে চান, তবে আজকের এই বিশ্লেষণটি আপনার জন্য। চলুন শুরু করা যাক মিয়ানমারের রক্তের অর্থনীতি এবং পরাশক্তি রাষ্ট্রগুলোর নীরবতার আসল রহস্য। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, কোথা থেকে আসছে বিদ্রোহীদের অস্ত্র? মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে লড়াইয়ে বিদ্রোহী গোষ্ঠীগুলো যেমন পিডিএফ, কারেন, কাচিন ও আরাকান আর্মির মতো বিদ্রোহী গোষ্ঠীগুলো আধুনিক সমরাস্ত্রে সজ্জিত হচ্ছে, যা আন্তর্জাতিক বিশ্লেষকদেরও অবাক করেছে। এই অস্ত্র পাওয়ার পেছনে তিনটি প্রধান সমীকরণ কাজ করছে। প্রথমত, ব্যাটলফিল্ড ক্যাপচার বা যুদ্ধক্ষেত্র থেকে ছিনিয়ে নেওয়া অস্ত্র। বিদ্রোহীরা জান্তার বহু সামরিক ঘাঁটি দখল করে তাদেরই অস্ত্র ভাণ্ডার নিজেদের হস্তগত করেছে। দ্বিতীয়ত, গোল্ডেন ট্রায়াঙ্গেল এর ব্ল্যাক মার্কেট। মিয়ানমার, লাওস ও থাইল্যান্ডের সীমান্ত ঘেরা এই অঞ্চলটি বিশ্ব মাদক চোরাচালানের অন্যতম কেন্দ্র। এই মাদকের বিলিয়ন ডলার অবৈধ অর্থ দিয়ে থাই ও কম্বোডিয়ার কালোবাজার থেকে সহজেই অস্ত্র কেনা হচ্ছে। তৃতীয়ত এবং সবচেয়ে সূক্ষ্ম যে বিষয়টি কাজ করছে তা কৌশলগত প্রক্সি। চীনের সীমান্তবর্তী ওয়া স্টেট আর্মির মতো কিছু শক্তিশালী জাতিগত গোষ্ঠী সরাসরি চীনের কাছ থেকে অস্ত্র পায় এবং তারাই আবার অর্থের বিনিময়ে বা নিজেদের প্রভাব বাড়াতে অন্যান্য ছোট বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছে সে অস্ত্র বিক্রি বা সরবরাহ করছে। মিয়ানমারের শান্তি ফিরে আসুক, এটি মুখে সবাই বললেও বাস্তবে অনেকেই তা চায় না। এর প্রধান কারণ ওয়ার ইকোনমি বা যুদ্ধের অর্থনীতি। মিয়ানমার প্রাকৃতিকভাবে অত্যন্ত ধনী একটি রাষ্ট্র, যেখানে রয়েছে মহামূল্যবান চ্যাট পাথর, সেগুন কাঠ এবং পিয়ার আর্থ মিনারেল। একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠিত হলে এই প্রাকৃতিক সম্পদের উপর থেকে অবৈধ নিয়ন্ত্রণ শেষ হয়ে যাবে। জান্তা সরকারের দুর্নীতিগ্রস্ত জেনারেলরা যেমন এই সম্পদ লুট করছে, তেমনি কিছু নির্দিষ্ট জাতিগত সশস্ত্র গোষ্ঠীও নিজেদের নিয়ন্ত্রিত এলাকার সম্পদ পাচার করে বিপুল অর্থ বানাচ্ছে। এমনকি প্রতিবেশী দেশের কিছু কর্পোরেট ও রাজনৈতিক মাফিয়াও এই অস্থিতিশীলতাকে কাজে লাগিয়ে লাভবান হচ্ছে। যুদ্ধ চললে তাদের অবৈধ ব্যবসা নির্বিঘ্নে চলে, তাই শান্তি তাদের ব্যবসায়িক স্বার্থে পরিপন্থী। কেন মিয়ানমার আন্তর্জাতিক আলোচনার মূল স্রোতের বাইরে? আন্তর্জাতিক মিডিয়া বা কূটনীতিতে মিয়ানমার সবসময় একটি পেরিফেরি বা প্রান্তিক ইস্যু। এর মূল কারণ দেশটির ভৌগোলিক ও অর্থনৈতিক অবস্থান। মধ্যপ্রাচ্যে বা ইউরোপে কোনো যুদ্ধ হলে তা বিশ্ব অর্থনীতিতে সরাসরি আঘাত হানে, যেমন তেলের দাম বেড়ে যাওয়া বা সাপ্লাই চেইন ভেঙে পড়া। কিন্তু মিয়ানমার ঐতিহাসিকভাবে একটি রুদ্ধদ্বার বা আইসোলেটেড দেশ। গ্লোবাল সাপ্লাই চেইন বা বিশ্ব অর্থনীতিতে তাদের এমন কোনো একচেটিয়া নিয়ন্ত্রণ নেই যে তাদের নিয়ে পরাশক্তি রাষ্ট্রগুলো রাতের ঘুম হারাম করতে পারে। তাছাড়া জান্তা সরকার দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সাথে খাপ খাইয়ে একটি সমান্তরাল সার্ভাইভাল মেকানিজম তৈরি করে নিয়েছে। আমেরিকা কেন নীরব? ইরানে যখন সরকার বিরোধী আন্দোলন হয় বা হিজাব ইস্যুতে মানবাধিকার লঙ্ঘিত হয়, তখন ওয়াশিংটন ডিসি যতটা সোচ্চার থাকে, মিয়ানমারে হাজার হাজার শান্তিকামী মানুষের মৃত্যু বা রোহিঙ্গাদের উপর হওয়া জেনোসাইড নিয়ে তারা ততটা উচ্চবাচ্য কেন করছে না? এমন প্রশ্ন আপনার মনে আসতেই পারে। আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় এর উত্তর হলো স্ট্র্যাটেজিক ইম্পারেটিভ বা কৌশলগত বাধ্যবাধকতা। মধ্যপ্রাচ্যে আমেরিকার সরাসরি জাতীয় নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বার্থ জড়িত।
ইরান সেখানে আমেরিকার আধিপত্য এবং তাদের মিত্র ইসরায়েলের জন্য সরাসরি হুমকি। অন্যদিকে মিয়ানমার আমেরিকার কোনো ভাইটাল ন্যাশনাল ইন্টারেস্টে নেই। মানবাধিকার বা গণতন্ত্রের বলি আন্তর্জাতিক রাজনীতিতে তখনই প্রয়োগ করা হয় যখন তা কোনো রাষ্ট্রের ভূরাজনৈতিক স্বার্থের সাথে মিলে যায়। রোহিঙ্গা সংকটে আমেরিকার কোনো ভূরাজনৈতিক লাভ ক্ষতি নেই, তাই সেখানে তাদের অবস্থান কেবল লিপ সার্ভিস বা মৌখিক নিন্দার মাঝেই সীমাবদ্ধ। ওয়াশিংটনের মূল টার্গেট মিয়ানমার নয়, বরং চীন। আমেরিকা এখানে অফশোর ব্যালেন্সিং নীতি গ্রহণ করেছে। তারা জানে মিয়ানমারের সরাসরি হস্তক্ষেপ বা সামরিক অভিযান চালালে তা আরেকটি ভিয়েতনাম বা আফগানিস্তান হয়ে উঠতে পারে। আবার জান্তা সরকারকে খুব বেশি চাপে ফেললে তারা সরাসরি চীনের পকেটে ঢুকে যাবে। তাই আমেরিকা চায় যে এখানে একটি নিয়ন্ত্রিত অস্থিতিশীলতা। তারা আসিয়ান এবং ভারতকে সামনে রেখে পেছন থেকে গুটি চালছে। তারা চায় বিদ্রোহী গোষ্ঠীগুলোর ক্রমাগত হামলায় জান্তা সরকার ভেতর থেকে দুর্বল হয়ে পড়ুক, যাতে ওই অঞ্চলে চীনের একক আধিপত্য প্রতিষ্ঠার স্বপ্ন বাধাগ্রস্ত হয়। দিল্লির ভূমিকা এখানে অত্যন্ত জটিল এবং দ্বিধাগ্রস্ত। ভারত বিশ্বের দ্বিতীয় গণতন্ত্র হয়েও মিয়ানমারের সামরিক জান্তার সাথে সম্পর্ক বজায় রেখে চলেছে। এর প্রধান কারণ তাদের লুকিস্ট বা অ্যাক্টিস্ট নীতি এবং কালাদান মাল্টি মোডাল প্রজেক্টের মতো বিলিয়ন ডলারের বিনিয়োগ। তবে এর চেয়েও বড় শঙ্কার জায়গা হলো ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো, যা সেভেন সিস্টার্স নামে পরিচিত। এই অঞ্চলটি ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত একটি সরু করিডোর দিয়ে, যা আমরা শিলিগুড়ি করিডোর নামে চিনি। এটি অত্যন্ত কৌশলগত নাজুক। মিয়ানমারের সাথে ভারতের 1600 কিলোমিটারের বেশি অরক্ষিত সীমান্ত রয়েছে। উলফা এবং NSCN এর মতো ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরে মিয়ানমারের গহীন জঙ্গলে আশ্রয় নিয়ে ভারতের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালিয়ে আসছে। ভারত ভয় পাচ্ছে মিয়ানমারের কেন্দ্রীয় সরকার যদি পুরোপুরি ভেঙে পড়ে, তবে সেই শূন্যস্থানের সুযোগ নিয়ে চীনের মদদে ভারতের বিচ্ছিন্নতাবাদীরা আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। একই সাথে মিয়ানমার থেকে আসা হাজার হাজার শরণার্থী ইতিমধ্যে মিজোরাম ও মণিপুরে প্রবেশ করেছে, যা ভারতের অভ্যন্তরীণ জাতিগত সংঘাতকে উস্কে দিচ্ছে, যার প্রমাণ মণিপুরের সাম্প্রতিক দাঙ্গা। তাই সেভেন সিস্টার্সকে সুরক্ষিত রাখতে ভারত বাধ্য হয়ে কখনো জান্তা আবার কখনো জান্তা বিরোধী গোষ্ঠীগুলোর সাথে ভারসাম্য বজায় রেখে চলার এবং বিপজ্জনক খেলায় মেতেছে। আন্তর্জাতিক রাজনীতি কোনো দাতব্য সংস্থা নয়। এখানে নীতি বা নৈতিকতার চেয়ে ক্ষমতা বা স্বার্থের অঙ্কই শেষ কথা। মিয়ানমারের সাধারণ মানুষ এবং রোহিঙ্গারা আজ এই পরাশক্তির স্বার্থের জাতাকলে পৃষ্ঠ। যতদিন না মিয়ানমারের এই ভৌগোলিক অঞ্চলটি পরাশক্তিগুলোর সরাসরি অর্থনীতি এবং সামরিক স্বার্থ আদায়ে ট্রাম্প কার্ড হয়ে উঠছে, ততদিন এই রক্তপাত এবং আন্তর্জাতিক বিশ্বের এই পরিকল্পিত নীরবতা চলতেই থাকবে। ফাস্ট টকের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।